দুই রাষ্ট্রের বিরুদ্ধে এক হাত নিলেন পোপ লিও। মধ্যপ্রাচ্যে ইরান হচ্ছে আশীর্বাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে যে রতন স্বাগত জানাচ্ছি। যুদ্ধ তো চলছেই, চলবেই। ইরান জানে এ যুদ্ধ অনন্তকালের, সেই আদর্শেই তারা নিজেদেরকে মানিয়ে নিয়েছে। তাদের কাছে মৃত্যু কোনো বিষয় নয়। যুদ্ধ করে মৃত্যু মানেই শহীদ হওয়া, আর লড়াই করে যাওয়া মানে বীরের মতো করে বাঁচা। যাদের তাওয়াক্কুল শুধু সেই সর্বমহান আল্লাহর ওপরে থাকে, তারা আর কাউকে ভয় পায় না। বিশ্বে যারা বর্বরতা চালাচ্ছে, দখলবাজি করছে, মানবতা ভুলুণ্ঠিত করছে, তাদের বিরুদ্ধে ইরান ও এর সহযোগী রাষ্ট্র বা গোষ্ঠীগুলো মানবতার জন্য নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। এতে কোনো দুঃখ নেই, তবুও বিজয় আসুক। আমেরিকার তাদের ধর্মেরই শীর্ষগুরু পোপ লিও ঠিক যেন এরই প্রতিচ্ছবি প্রকাশের কথা বলা ব্যক্ত করেছেন তার সাম্প্রতিক মন্তব্যে। ধিক্কার জানিয়েছেন আমেরিকা ও ইসরায়েলের হর্তাকর্তাদের। এমনটা প্রকাশ পেয়েছে, ইরানই হচ্ছে প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের নিখাদ আশীর্বাদ। যুদ্ধ শুরু করার জন্য দায়বদ্ধ খ্রিস্টান রাজনৈতিক নেতাদের আত্মজিজ্ঞাসা ও পাপ স্বীকারের অর্থাৎ কনফেশন করার জন্য আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। ভ্যাটিকানে এক অনুষ্ঠানে সমবেত যাজক ও পুরোহিতদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন, যারা সশস্ত্র সংঘাতের মতো গুরুতর বিষয়ের জন্য দায়ী, তাদের কি নিজেদের কর্মকাণ্ড নিয়ে বিবেকের কাঠ গড়ায় দাঁড়ানোর মতো সাহস ও বিনয় আছে? পোপ সরাসরি কোনো দেশ বা নেতার নাম উল্লেখ না করলেও তার এই বক্তব্যকে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গেল 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে পোপ লিও বারবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে গভীরভাবে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তার এই আহ্বানের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ বর্তমানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের অনেক নীতি নির্ধারক ও গুরুত্বপূর্ণ মন্ত্রী ক্যাথলিক ধর্মাবলম্বী। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রবীণ কার্ডিনাল ও ক্যাথলিক নেতা ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধের প্রকাশ্য সমালোচনা করেছেন। ওয়াশিংটনের কার্ডিনাল রবার্ট ম্যাক এলব্রয় সাফ জানিয়েছেন, এই হামলা ক্যাথলিক শিক্ষার জাস্ট ওয়ার বা ন্যায় যুদ্ধে নৈতিক মানদণ্ড পূরণ করে না। এছাড়া শিকাগোর কার্ডিনাল ব্লেস কাপিচ হোয়াইট হাউসের এক সোশ্যাল মিডিয়া পোস্টের তীব্র নিন্দা করে একে ঘৃণ্য বলে মন্তব্য করেছেন, যেখানে যুদ্ধের ফুটেজকে অ্যাকশন সিনেমার মতো উপস্থাপন করা হয়েছিল। পোপের এই মন্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক অভিযানকে ঈশ্বরের সমর্থন পুষ্ট বলে দাবি করছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে খ্রিস্টান নেতাদের প্রার্থনা করার দৃশ্য সামনে এসেছে। ভ্যাটিকান নীতি অনুযায়ী পোপ সাধারণত সরাসরি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেন না, তবে তার আজকের এই নীতি নির্ধারণী বার্তা যুদ্ধের ভয়াবহতা নিয়ে খ্রিস্টান বিশ্বে চলমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আরব বিশ্বের নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েল, তা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক জোসেফ মাসাদ। তার সাম্প্রতিক এক নিবন্ধে উঠে এসেছে, পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি এসব দেশকে সুরক্ষা দেওয়ার বদলে উল্টো চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যে হামলা শুরু হয়েছে, তাকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতি অস্থির এক সময় পার করছে। ইসরায়েল এবং মার্কিন বিমান বাহিনী সমন্বিতভাবে এই অভিযানে অংশ নিচ্ছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই যুদ্ধকে এক ধরনের ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা যুক্তরাষ্ট্রকে একটি শ্বেতাঙ্গ খ্রিস্টান জাতি হিসেবে তুলে ধরে অখ্রিস্টান ও অশ্বেতাঙ্গ বিশ্বের বিরুদ্ধে যুদ্ধের যে বয়ান তৈরি করছেন, তা অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে ইরানের ওপর হামলার আগে মার্কিন কমান্ডোদের উদ্দেশ্যে আর্মাগেডন বা যিশুর পুনরুত্থানের মতো ধর্মীয় অনুষঙ্গ ব্যবহার করার বিষয়টি প্রকাশ পাওয়ার পর সারা বিশ্বে ব্যাপক সমালোচনা হচ্ছে। এই ধরনের প্রোপাগান্ডা যুদ্ধের আড়ালে থাকা সাম্রাজ্যবাদী স্বার্থকেই সামনে নিয়ে আসে। মার্কিন রাজনীতির ভেতরেও এই যুদ্ধ নিয়ে গভীর আদর্শিক বিভাজন লক্ষ্য করা যাচ্ছে।
একদিকে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান এবং জায়নবাদীরা ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করছেন, অন্যদিকে মার্কিন বামপন্থীরা দাবি করছেন যে ইসরায়েল মূলত নিজের স্বার্থে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধের দিকে টেনে নিয়েছে। তবে জোসেফ মাসাদের মতে ইসরায়েলের যুদ্ধংদেহী নীতিগুলো মার্কিন সামগ্রিক কৌশলেরই একটি অবিচ্ছেদ্য অংশ। ইসরায়েলকে এখানে আলাদাভাবে দেখার সুযোগ নেই, বরং তারা এই অঞ্চলে একটি সাম্রাজ্যবাদের একটি বিশ্বস্ত প্রতিনিধি অর্থাৎ সাবকন্ট্রাক্টর হিসেবে কাজ করছে। মার্কিন প্রতিরক্ষা শিল্প এবং জ্বালানি কোম্পানিগুলো এই যুদ্ধ থেকে বিপুল মুনাফা অর্জনের অপেক্ষায় রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। লকহিড মার্টিন, বোয়িং বা রেথিয়নের মতো বড় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি স্বার্থের চেয়ে নিজেদের ব্যবসায়িক ও মার্কিন সাম্রাজ্যবাদী স্বার্থকেই বড় করে দেখে, অথচ অনেক সমালোচক বিষয়টিকে কেবল ইসরায়েলি লবির প্রভাব হিসেবে দেখে এবং যুক্তরাষ্ট্রকে দায়মুক্ত করার চেষ্টা করে। বাস্তবতা হলো ওয়াশিংটন চাইলে যে কোনো সময় ইসরায়েলকে নিবৃত্ত করতে পারত, কিন্তু তারা তা না করে বরং ইসরায়েলি যুদ্ধ পরিকল্পনাকে অনুমোদন ও সমন্বয় করেছে। এই চরম উত্তেজনার মাঝে আরব দেশগুলোর নীরবতা অনেককেই অবাক করেছে। ওমান ছাড়া আর কোনো আরব দেশ ইরানের ওপর এই হামলার নিন্দা জানায়নি। এমনকি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু বা হাজারো বেসামরিক মানুষের হত্যাকাণ্ডের ঘটনায়ও আরব দেশগুলো শোক প্রকাশ করেনি। বিপরীতে তুরস্কের মতো নেটো সদস্য দেশও ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে। আলজেরিয়ার মতো দেশগুলো যারা একসময় সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিল, তারাও এখন মার্কিন ঘেঁষা নীতি গ্রহণ করে ইরানের পাল্টা হামলার বিরুদ্ধে আরব দেশগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করছে। জর্ডান এবং উপসাগরীয় দেশগুলো দাবি করছে যে ইরান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, অথচ তারা মার্কিন বাহিনীকে নিজেদের ভূমি ব্যবহার করে ইরানে হামলার সুযোগ করে দিচ্ছে। এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর সংশ্লিষ্ট দেশের সরকারের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই বললেই চলে। দ্বিপাক্ষিক চুক্তির দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র এসব দেশের আকাশসীমা ও ভূখণ্ডকে যথেচ্ছ ব্যবহার করছে, অথচ ইরান যদি রাশিয়া বা চীনের কোনো ঘাঁটি ব্যবহার করে একই কাজ করত, তবে এই আরব দেশগুলো নিশ্চিতভাবেই তাকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করত। ঐতিহাসিকভাবে দেখা গেছে 1979 সালের বিপ্লবের পর ইরান কখনোই কোনো আরব দেশকে আগে আক্রমণ করেনি। এমনকি 80 দশকে ইরান ইরাক যুদ্ধের সময় যখন আরব দেশগুলো সাদ্দাম হোসেনকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল, তখনও ইরান তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আরব শাসকরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ইরানকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করার যে কৌশল নিয়েছেন, তা শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের জন্য বা তাদের নিজেদের নিরাপত্তার জন্য কোনো সুফল বয়ে আনেনি, বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে এই জোট তাদের আরও বিপদের মুখে ফেলেছে। বর্তমান যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে যদি আরব দেশগুলো শিক্ষা না নেয় যে তাদের নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি ইরান নয় বরং মার্কিন ইসরায়েলি জোট, তবে ভবিষ্যতে তাদের আরও ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হবে। রাশিয়া ইতিমধ্যে আরব দেশগুলোর তথাকথিত নিরপেক্ষতার ভণ্ডামি নিয়ে প্রশ্ন তুলেছে। লেখক জোসেফ মাসাদ স্পষ্টভাবেই দেখিয়েছেন, মার্কিন সামরিক উপস্থিতি এই অঞ্চলে শান্তির বদলে কেবল সংঘাতই ডেকে আনছে। ফলে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আরব বিশ্বকে তাদের পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা কৌশল নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জটিল ও বিভ্রান্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। একদিকে তিনি তড়িঘড়ি করে বিজয় ঘোষণা করতে চাইছেন, অন্যদিকে যুদ্ধের নিয়ন্ত্রণ তার হাত থেকে ফসকে যাওয়ার সংকেত মিলছে। বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে যুদ্ধ থেকে সরে আসা বা এতে আটকে থাকা উভয়ই যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত ও অর্থনৈতিকভাবে বিপর্যয়কর হতে পারে। যুদ্ধের 14তম দিনে এসে ট্রাম্পের জয়ী হতে না পারার পেছনে 7টি মৌলিক কারণ চিহ্নিত করা হয়েছে। নিচে তার বিস্তারিত তুলে ধরা হলো। হরমুজ প্রণালীর সামরিক ধাঁধা। মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক শ্রেষ্ঠত্ব থাকলেও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান প্রমাণ করেছে সব সমস্যার সমাধান সহিংসতা বা যুদ্ধ দিয়ে সম্ভব নয়। বিশ্বের মোট তেলের 1/5 এই সরু পথ দিয়ে সরবরাহ করা হয়। মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন লরেন্স ব্রেনান বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করতে না পারলে তাকে বিজয় বলা যায় না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটি প্রায় অসম্ভব একটি কাজ। এই পথ বন্ধ রাখতে সক্ষম হচ্ছে, যার কোনো সহজ সামরিক সমাধান পেন্টাগনের হাতে নেই। সর্বোচ্চ নেতার নতুন সমীকরণ। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন বা রেজিম চেঞ্জের যে স্বপ্ন দেখেছিল তা ধাক্কা খেয়েছে। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার ছেলে মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণ
ট্রাম্পের সাফল্যের বয়ানকে ম্লান করে দিয়েছে। ডেমোক্র্যাট প্রতিনিধি জেক ওয়াচিংক্লস মনে করেন, নতুন এই নেতা তার বাবার চেয়েও অনেক বেশি কট্টরপন্থী এবং চরমপন্থী। এটি প্রথাগত সামরিক বিজয়কে একটি কৌশলগত ব্যর্থতায় রূপান্তর করেছে। ইসরায়েলের নিজস্ব লক্ষ্য ও দীর্ঘস্থায়ী যুদ্ধের মানসিকতা। ট্রাম্প রাজনৈতিক কারণে দ্রুত যুদ্ধ শেষ করতে চাইলেও মিত্রদেশ ইসরায়েল তা হয়তো মানবে না। ভৌগোলিক অবস্থানের কারণে ইসরায়েল দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী যুদ্ধে অভ্যস্ত। ইতিমধ্যে দেখা গেছে, ইসরায়েল যখন ইরানের তেল অবকাঠামোতে বোমা হামলা চালায়, তখন যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যের সঙ্গে তাদের মত পার্থক্য তৈরি হয়। ফলে ট্রাম্পের যৌথ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিদেশি রাষ্ট্রের প্রভাব নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। আর এইভাবেই হেরে যাচ্ছে দুই রাষ্ট্র, আমেরিকা ও ইসরায়েল, বিপ্লবী ইরানের হাতে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।